আসসালামু আলাইকুম। এমসিকিউতে আমি 100% নাম্বার পেতে চাই। আমি একটা নাম্বারও মিস করতে চাই না। আমরা জানি যে সাবজেক্টই হোক না কেন, প্রত্যেকটা সাবজেক্টের আমি যদি শুরুতে বোর্ড প্রশ্ন পড়ি, বোর্ড প্রশ্ন হচ্ছে যতগুলো দেয়া আছে, ধরো 2016 থেকে 2024 পর্যন্ত, 24 পর্যন্ত যতগুলো বোর্ড প্রশ্ন দেয়া আছে এমসিকিউ করার ক্ষেত্রে, বা 15 থেকেও হতে পারে, 17 থেকেও হতে পারে, 18 থেকেও হতে পারে, কারণ প্রত্যেকটা গাইডে বা টেস্ট পেপারে আমাদের বিগত সালের বোর্ড কোশ্চেনগুলো দেয়া থাকে। যদিও 20, 21, 22, 23, 24 সালেটা দেওয়া থাকে লাস্টে প্রশ্ন, কিন্তু চ্যাপ্টার ভিত্তিক আসলে আমরা বোর্ড কোশ্চেন অনেক আগেরগুলো পেয়ে যাই। তাহলে বোর্ড প্রশ্ন যদি আমরা খুব ভালো মতো প্র্যাকটিস করি, এইখানে যে কাজটা হয়, প্রত্যেকটা সাবজেক্টের 10 থেকে 12টি প্রশ্ন রিপিট হয়। 10 থেকে 12টি প্রশ্ন আমরা রিপিট পাবো। এরপর আসে হচ্ছে কি, চিত্রভিত্তিক কিছু কোশ্চেন থাকে, ম্যাথ টাইপের যদি অধ্যায় ভিত্তিক থাকে তাহলে কোশ্চেন কিছু পাবো। আরও আছে উদ্দীপক নির্ভর যে প্রশ্নগুলো, এইটা সরাসরি কমন পাওয়া যায় না। তাহলে এর জন্য আমার এই সাজেশনে পর্যাপ্ত উদাহরণ দেওয়া আছে, উদ্দীপক নির্ভর প্রশ্ন দেওয়া আছে। সেম সিনারি ভিত্তিক প্রশ্নগুলো পড়ে যাও, সেইটা না আসো, কারণ সিনারি ভিত্তিক প্রশ্নগুলো ডিরেক্ট আমরা কমন পাই না। আমরা শুধু এটাকে বলতে পারি বলে হ্যাঁ এটা 100%ই থাকবে। এই প্রশ্নগুলো যেহেতু বোর্ড কোশ্চেন বেশি মার্ক করা হয়, তাহলে তোমার কাজ হচ্ছে এই সাজেশনটার বোর্ড কোশ্চেন খুব ভালো মতো করে পড়ে ফেলা, যেটা আমার সাজেশনের মধ্যে সবই আছে। টেস্ট পেপারের স্কুলগুলো 10 থেকে 12টি বা 15টি টেস্ট পেপার স্কুলের কোশ্চেনগুলো যদি প্র্যাকটিস করতে পারো, তাহলে এক্সাম হলে গিয়ে তোমার কাছে পরীক্ষাটা সহজ মনে হবে। শুধু রিডিং পড়ে যাচ্ছ, মনে রাখতে পারবে না, ভুলে যাবে। যত প্রশ্ন দিয়ে শিখবে না, তত সবার চেয়ে এগিয়ে থাকবে এমসিকিউ করার ক্ষেত্রে। শুধু রিডিং পড়ে গেলে কিন্তু মনে রাখতে পারবে না। তাহলে এর জন্য কী করতে হয়, এর জন্য টেস্ট পেপার স্কুলগুলো থাকে, সেটা পরীক্ষা দিতে হয়, তাহলে ভালো হয়। এটাই হচ্ছে এমসিকিউ ভালো করার হচ্ছে টেকনিক। তাহলে তুমি এখন যে কাজটা করবে, বোর্ড কোশ্চেনগুলো আগে শেষ করে ফেলবো, যেটা আমার এই সাজেশনে দেওয়া আছে। উদ্দীপক এবং টাইপ ভিত্তিক কোশ্চেনগুলো অসংখ্য দেওয়া আছে, ইনশাল্লাহ এক্সাম হলে গিয়ে নিরাশ হবে না। তো চলো মূল ভিডিও দেখি। এখন দেখবো হচ্ছে অধ্যায় হচ্ছে 6, ব্যবসায়িক পরিকল্পনা। ব্যবসায়িক পরিকল্পনার প্রণয়নের ধাপ কয়টি? সেটা হচ্ছে 3টা। তাহলে ব্যবসা পরিকল্পনার প্রণয়নের ধাপ হবে মোট 3টা। তাহলে 3টা ধাপ বা পর্যায়। ওকে, এরপরে যে কোশ্চেনটি আছে, কোনটির অভাবে মানে কোনটা না হলে ব্যবসায়িক সফলতা অনিশ্চিত হয়ে পড়ে সুষ্ঠু পরিকল্পনার অভাবে? এই কোশ্চেনটা যদি কমন নাও পড়তো, আমি নিশ্চিত ম্যাক্সিমাম শিক্ষার্থী বলতে হ্যাঁ এটার উত্তর হবে সুষ্ঠু পরিকল্পনার অভাবে, সঠিক পরিকল্পনার অভাবে। কোনটি পরিকল্পনা? সুনির্দিষ্ট দিক নির্দেশনাটাই হচ্ছে পরিকল্পনা। সুনির্দিষ্ট দিক নির্দেশনাটাই হচ্ছে পরিকল্পনা। সুনির্দিষ্ট দিক নির্দেশনা এটাই হচ্ছে পরিকল্পনা। প্রত্যেক ব্যবসায়ের পরিকল্পনায় সুনির্দিষ্ট কি থাকবে? দিক নির্দেশনা থাকবে। আগেরটাই রিপিট হলো। প্রত্যেক ব্যবসায়ের পরিকল্পনায় সুনির্দিষ্ট কি থাকবে? দিক নির্দেশনা থাকবে। ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি কোনটা? আমরা জানি এটা পরিকল্পনা, এবং এই এমসিকিউটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। অনেকগুলো বোর্ডে এই প্রশ্নটি বারবার রিপিট হয়েছে। ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি হবে পরিকল্পনা। কোনটির ব্যবসায়ের ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি? ব্যবসায়ী পরিকল্পনা। দেখো একই প্রশ্ন কিভাবে ঘুরিয়ে দেয়। ভবিষ্যৎ কর্মকাণ্ডের নীল নকশাকে দেখো একই কথা ঘুরিয়ে বলা হলো পরিকল্পনা। 4টা প্রশ্ন যে তোমাকে পড়ে শোনালাম, 4টা প্রশ্নের উত্তর একটাই, পরিকল্পনা। পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতের জন্য একই সিস্টেম। দেখো ভবিষ্যতের জন্য আজকের সিদ্ধান্তগুলোর সংকলন, মানে এক কথা একত্রকরণ। পরিকল্পনা হচ্ছে ভবিষ্যতের জন্য আজকের সিদ্ধান্তগুলোর সংকলন, এটা বলা হলো। এরপরে পরিকল্পনা সম্পর্কে যথোপযুক্ত তথ্য হলো, পরিকল্পনা হলো চিন্তন মনন প্রক্রিয়া, এটা খুবই সত্য। প্রাতিষ্ঠানিক লক্ষ্য সামনে রেখেই পরিকল্পনা প্রণীত হয়। পরিকল্পনা হলো ধারাবাহিক কর্ম প্রচেষ্টা, এটাও সঠিক। তাহলে উত্তর 1, 2, 3। এরপরে আমি দেখব হচ্ছে পরের যে কোশ্চেনটি, ব্যবসায়িক পরিকল্পনা হলো ব্যবসায়ের ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি, লিখিত দলিল, বিভিন্ন বিষয়ের উন্নয়নের সম্পূর্ণ চিত্র। হ্যাঁ সঠিক, তাহলে এখানেও 3টা হয়ে গেল। ব্যবসায়িক পরিকল্পনায় যে দিকগুলো তুলে ধরে, বর্তমান আর ভবিষ্যৎ, বর্তমান এবং হচ্ছে ভবিষ্যৎ, কারণ পরিকল্পনা করা হয় ভবিষ্যতের রূপরেখা নির্ণয় করে, আজকে করা হয়।
তার মানে বর্তমান থেকে ভবিষ্যতের কথা বলা হচ্ছে, অতীতে ব্যাক করার কথা বলা হয়নি। সেবা প্রদানের উদ্দেশ্যে মূলধন বিনিয়োগের প্রস্তাবকে বলে প্রকল্প। সেবা দিব সেই উদ্দেশ্যে মূলধন আমি বিনিয়োগ করব, এই প্রস্তাবকে বলা হচ্ছে প্রকল্প। ব্যবসায়ী পরিকল্পনা প্রণয়নে মাইক্রো স্ক্রিনিং এর উপাদান হলো স্থানীয় বাজারে পণ্যটির বিকল্প পণ্য খোঁজা, মানে পণ্যটির বিকল্প আরও আছে কিনা এটা যাচাই করে দেখা। মূলধন সংগ্রহের সুদের হার বিবেচনা করা, আমি যে মূলধনটা সংগ্রহ করবো সেটা সুদের হারটা কেমন, বেশি না কম। উৎপাদিত পণ্যের কাঁচামালের সহজলভ্যতা, এটা হবে কিনা, যেহেতু পরিকল্পনা পর্যায়ে আছে তাহলে উৎপাদিত পণ্যের কাঁচামালের সহজলভ্যতা নিয়ে মূলত কথা না বললে সমস্যা নেই। তার মানে উত্তর হচ্ছে 1 আর হচ্ছে 2, মাইক্রো স্ক্রিনিংয়ের কথা বলা হয়েছে। ক্রেতাদের দৃষ্টিভঙ্গি এবং আগ্রহ মাইক্রো স্ক্রিনিংয়ের কোন উপাদানের অন্তর্ভুক্ত? বাজার চাহিদা। ক্রেতাদের দৃষ্টিভঙ্গি এবং হচ্ছে আগ্রহ, ক্রেতাদের দৃষ্টিভঙ্গি এবং হচ্ছে আগ্রহ দুটো কথা মনে রাখতে হবে, বাজার চাহিদা। মাইক্রো স্ক্রিনিংয়ের উপাদান হলো ঘন ঘন সরকার পরিবর্তন, প্রযুক্তিগত শিক্ষার সম্প্রসারণ। ঘন ঘন সরকার পরিবর্তন, প্রযুক্তিগত শিক্ষার সম্প্রসারণ, এটাই হবে মাইক্রো স্ক্রিনিংয়ের উপাদান। দুটোর কথা বলা হয়েছে। বেকার সমস্যা সমাধানের সুযোগ সৃষ্টি মাইক্রো স্ক্রিনিংয়ের উপাদানের অন্তর্ভুক্ত নাই। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটি আছে, প্রযুক্তি নির্ধারণ, এখানে মাইক্রো স্ক্রিনিং হবে। মাইক্রো স্ক্রিনিং বুঝে নিবা এর কোন উপাদানের অন্তর্ভুক্ত? কারিগরি দিক। প্রযুক্তির নির্ধারণ মাইক্রো স্ক্রিনিংয়ের কোন উপাদানের অন্তর্ভুক্ত? এটা হবে কারিগরি দিক। শিক্ষার হার মাইক্রো স্ক্রিনিংয়ের কোন উপাদানের অন্তর্ভুক্ত? সাংস্কৃতিক পরিবেশের। শিক্ষার হার মাইক্রো স্ক্রিনিংয়ের কোন উপাদানের অন্তর্ভুক্ত? এটা হবে সাংস্কৃতিক পরিবেশ। ব্যবসায়ের ধারণা মূল্যায়ন করা হয় কোন পদ্ধতিতে? ম্যাক্রো স্ক্রিনিংয়ে। ব্যবসায়ের ধারণা মূল্যায়ন করা হয় কোন পদ্ধতিতে? ম্যাক্রো স্ক্রিনিং, এই পদ্ধতিতে। তাহলে ব্যবসায়ের ধারণা মূল্যায়ন করা হয় কোন পদ্ধতিতে? ম্যাক্রো স্ক্রিনিংয়ের ক্ষেত্রে। প্রকল্প নির্বাচনের প্রাথমিক পদক্ষেপ কোনটি? ম্যাক্রো স্ক্রিনিং। প্রকল্প নির্বাচনের প্রাথমিক পদক্ষেপ কোনটি? ম্যাক্রো স্ক্রিনিং। ম্যাক্রো স্ক্রিনিং এর প্রভাবক কোনটি? জনসংখ্যা। ম্যাক্রো স্ক্রিনিংয়ের প্রভাবক কোনটি, মানে প্রভাবিত করে, সেটাই হচ্ছে প্রভাবক, এটা হবে আমাদের জনসংখ্যা। প্রত্যাশিত মুনাফা লাভ মাইক্রো স্ক্রিনিংয়ের কোন উপাদানের অন্তর্ভুক্ত? বাণিজ্যিক দিক। প্রত্যাশিত মুনাফা লাভ মাইক্রো স্ক্রিনিংয়ের কোন উপাদানের অন্তর্ভুক্ত? বাণিজ্যিক দিক। একটি সুষম ব্যবস্থায় পরিকল্পনা কতটি গাইডলাইন অনুসরণ করতে হয়? এটা হচ্ছে 8টি। একটি সুষম ব্যবস্থায় পরিকল্পনায় কতটি গাইডলাইন অনুসরণ করতে হবে? এটা হচ্ছে 8টি। প্রাক্কলিত আর্থিক বিবরণীর সংযুক্তি কোনটি? এটা হচ্ছে সম আয় ব্যয় বিবরণী। প্রাক্কলিত আর্থিক বিবরণীর সংযুক্তি কোনটি? এটা হবে সম আয় ব্যয় বিবরণী। এরপর আমরা দেখব হচ্ছে উৎপাদন ব্যয় প্লাস বিক্রয় উপরিব্যয় মোট ব্যয়। কমার্সের শিক্ষার্থীদের এটার বলার প্রয়োজন নেই। উৎপাদন ব্যয় প্লাস হচ্ছে ব্যয় বানানটা ভুল আছে এবং বিক্রয় উপরিব্যয়, এটা হবে মোট ব্যয়। চলতি পুঁজি হলো চলতি পুঁজি প্লাস নিট চলতি পুঁজি, এই দুটা মিলিত হবে। চলতি পুঁজি হলো চলতি পুঁজি প্লাস নিট চলতি পুঁজি, এই দুটা সম্মিলিতভাবে। প্রাক্কলিত নগদ প্রবাহ বিবরণী সংরক্ষণ করা হয়। প্রাক্কলিত নগদ প্রবাহ বিবরণী সংরক্ষণ করা যায় দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক ভিত্তিতে 3 ভাবেই। দৈনিক, মাসিক এবং সাপ্তাহিক নগদ প্রবাহ বিবরণী। নিচে আবার লেখা দেওয়া আছে, দেখো এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে, মানে এই কোশ্চেনটা আবার রিপিট হয়েছে। আমরা এই কোশ্চেনটা না পড়তেছি। পরের যে কোশ্চেনটা, সম আয় ব্যয় বলতে কি বোঝায়? আমরা জানি আয় ব্যয় সমান হবে, যতটুকু আয় ততটুকু ব্যয়, যতটুকু ব্যয় ততটুকু আয়। সম আয় ব্যয় বিন্দুকে সংখ্যায় বলে ব্রেক ইভেন পয়েন্ট, মানে বিইপি। সম আয় ব্যয় বিন্দু জানা থাকলে সম্ভব বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি, এইটা আসলে খুবই সহজ নির্ণয় করা সম্ভব। বাড়লো না কমলো, মুনাফা পরিকল্পনা প্রণয়ন, সঠিক মূল্য নির্ধারণ। তাহলে সম আয় ব্যয় বিন্দু জানা থাকলে এই 3টা জানা সম্ভব। বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি, মুনাফা পরিকল্পনা প্রণয়ন, সঠিক মূল্য নির্ধারণ হয়ে গেল। এরপর আমরা দেখব হচ্ছে পরে যে কোশ্চেনটি, ব্যবসায় শুরুর পূর্বে কোনটি যাচাই করা প্রয়োজন? ব্যবসায়ের সক্ষমতা যাচাই করা প্রয়োজন। ব্যবসায় শুরুর পূর্বে কোনটি যাচাই করা প্রয়োজন? ব্যবসায় সক্ষমতা। আত্মবিশ্লেষণ কর্মপত্রে না বোধক উত্তরের জন্য কত নম্বর থাকে? 0। আত্মবিশ্লেষণ কর্মপত্রে না বোধক উত্তরের জন্য কত নম্বর থাকে? 0।
আবুল সাহেব কোনো ব্যবসায়ে অর্থ বিনিয়োগ করতে চাইলে প্রতিষ্ঠানের কি বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করবেন? ব্যবসায়িক পরিকল্পনা। আবুল সাহেব যদি কোনো ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে চান তাহলে তাকে কি করতে হবে? প্রতিষ্ঠানের কি বিশ্লেষণ করতে হবে? ব্যবসায়িক পরিকল্পনাটা। একটি ব্যবসায়ের সাফল্য নির্ভর করে মানে বাস্তবসম্মত প্রকল্প প্রণয়নের উপর। বাস্তবসম্মত প্রকল্প প্রণয়নের উপর। প্রত্যাশিত মুনাফা লাভ, মাইক্রো স্ক্রিনিংয়ের কোন উপাদান? আমরা এটা ইতিমধ্যে পড়ে আসছি, এটা রিপিট হয়েছে এবং পরেরটাও রিপিট হয়েছে, অর্থাৎ 153 এবং 154 নম্বর কোশ্চেনটা না পড়লে সমস্যা নেই, শূন্য হবে। সুমি আত্মবিশ্লেষণ কর্মপত্রে 11 নম্বর পেল, উদ্যোক্তা হিসেবে তার সম্ভাবনা কতটুকু? পরিপূর্ণ নয়। 11 নম্বর পেল, তাহলে তার পরিপূর্ণ নয়। ব্যবসায়িক পরিকল্পনা কেমন হওয়া উচিত? সংক্ষিপ্ত হওয়া উচিত। ব্যবসায়িক পরিকল্পনাটা হওয়া উচিত অর্থাৎ সংক্ষিপ্ত। আত্মবিশ্লেষণ চার্টে কত নম্বর পেলে একজন ব্যক্তির উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা যথেষ্ট বলে আগের জন্য 11 পেয়েছিল? হবে না, 12 বা তার বেশি পাইতে হবে, 12 বা তার বেশি পেতে হবে, এটাই হচ্ছে নিয়ম। শামীম আত্মবিশ্লেষণ চার্টে 13 নম্বর পেয়েছে, খুবই ভালো, পর্যাপ্ত যোগ্যতা আছে, দক্ষতা আছে, প্রবল ইচ্ছা শক্তি, তার মানে 1, 2, 3 আমাদের আনসার হলো। আমরা চলে আসলাম 7 নম্বর অধ্যায়, বাংলাদেশের শিল্প। যে শিল্পে 16 থেকে 50 জন শ্রমিক কাজ করে তাকে আমরা বলি হচ্ছে সেবামূলক ক্ষুদ্র শিল্প। 16 থেকে 50 জন শ্রমিক কাজ করে তাকে আমরা বলতে পারি সেবামূলক ক্ষুদ্র শিল্প, এক কথায় ক্ষুদ্র শিল্প। আচ্ছা, সিমেন্ট তৈরির কাঁচামাল কোনটি? আমরা জানি চুনাপাথর। চুনাপাথর দিয়ে মূলত সিমেন্ট তার তৈরি করা হয়। সিমেন্ট তৈরির কাঁচামাল হবে চুনাপাথর। ব্যাপক অর্থে শিল্পকে কত ভাগে? 2 ভাগে। ব্যাপক অর্থে যদি আমরা চিন্তা করি তাহলে শিল্প হবে 2 প্রকার। আমরা একটা উদ্দীপক পড়ে ফেলি। এই উদ্দীপকটা সরাসরি কমন পড়বে না, একটু ঘুরায় দিবে, সেম সিনারিওই থাকবে মোটামুটি। জনাব জাবির পাটের তৈরি দ্রব্যের কারখানায় স্থাপন করেন। তার কারখানায় 225 জন শ্রমিক কাজ করেন। জনাব জাবিরের কারখানাটি কোন শিল্প অন্তর্ভুক্ত? যেহেতু 225 জন হয়ে গেছে, 200 ক্রস করে ফেলেছে, তাহলে মাঝারি শিল্প। জনাব জাবিরের কারখানায় উৎপাদিত দ্রব্যাদি হবে কার্পেট, শাড়ি, সুতা, 3টাই হতে পারে। কার্পেট, শাড়ি, সুতা 3টাই হতে পারে। আতর, আগরবাতি কোন শিল্পের উৎপাদিত দ্রব্য? এটা হচ্ছে কেমিক্যাল শিল্প। আতর, আগরবাতি কোন শিল্পের উৎপাদিত দ্রব্য? এটা হচ্ছে কেমিক্যাল শিল্প। পরে যে কোশ্চেনটা, পরিবারের সদস্যদের প্রাধান্য বিশিষ্ট শিল্প হলো কুটির। পরিবারের সদস্যদের প্রাধান্য বিশিষ্ট শিল্প হলো কুটির শিল্প। পরিবারের সদস্যদের প্রাধান্য বিশিষ্ট শিল্প হলো কুটির শিল্প। আমরা আরেকটা উদ্দীপক পাইলাম সামনে আমাদের। ব্যবসা উদ্যোগ বিষয়ে শিক্ষক জনাব হাবিবুর রহমান 30 জন শিক্ষার্থী নিয়ে চট্টগ্রামের একটি চা শিল্প পরিদর্শনে যান। সেখানে তারা চা প্রক্রিয়াকরণ পদ্ধতি দেখার পাশাপাশি সেখানে কর্মরত 300 জন শ্রমিকের কর্মস্পৃহা দেখে মুগ্ধ হন। ওই যে 200 ক্রস করে ফেলেছে, তার মানে এখানে দেখতে পাচ্ছি আমরা কত? 300 যেতে বলছে, মাঝারি শিল্প। জাতীয় অর্থনীতিতে উদ্দীপকের শিল্পটির মানে মাঝারি শিল্পের কর্মসংস্থান সৃষ্টিতে, মোট জাতীয় আয় বৃদ্ধিতে, স্থানীয় চাহিদা পূরণে 3টাই আনসার। খুব নর্মাল কনসেপ্ট এটা। করাত কল স্থাপনের ফলে বায়ু দূষণ হয়, শব্দ দূষণ হয়, মাটি দূষণ হয়। করাত কল স্থাপনের ফলে বায়ু দূষণ হয়, শব্দ দূষণ হয়, মাটি দূষণ হয়, 3টাই সঠিক। এবার আমরা দেখি কুটির শিল্পের কাঁচামাল পাওয়া যায় স্থানীয়ভাবে। স্থানীয়ভাবে কুটির শিল্পের কাঁচামাল না পাওয়া গেলে কুটির শিল্প স্থাপন করে কোনো লাভ নেই। মিসেস শাহিদা তার পরিবারের সদস্যদের নিয়ে, যে পরিবারের সদস্যদের নিয়ে কথা বলা হয়েছে, নিজ এলাকায় উৎপাদিত কাঁচামাল নিয়ে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি করেন। উদ্দীপকে মিসেস শাহিদার শিল্পটি কোন ধরনের? কুটির শিল্প। পরিবারের সদস্যদের নিয়ে কাজ করা শুরু করেছেন। জাতীয় অর্থনীতিতে আমাদের এই কুটির শিল্পের কথা বলা হয়েছে। অবদানটা কীরকম? স্থানীয় সম্পদের সৎ ব্যবহার হবে, কর্মসংস্থানের সৃষ্টি হবে, সামাজিক অবক্ষয়, নেগেটিভ তো হবে না, পজিটিভ হওয়ার কথা, তার মানে অ্যান্সার 1 আর হচ্ছে 2। পরের যে প্রশ্নটি, সেবামূলক ক্ষুদ্র শিল্পে সর্বনিম্ন বলছে বিনিয়োগ সীমা কত? 10 লক্ষ টাকা। সেবামূলক ক্ষুদ্র শিল্পে 10 লক্ষ টাকা। বাংলাদেশের সম্ভাবনাময় বৃহৎ শিল্পের অন্তর্ভুক্ত কোনটি? তৈরি পোশাক। সম্ভাবনাময় বলা হয়েছে, বৃহৎ শিল্প তার মানে পোশাক তৈরি পোশাক মানে পোশাক শিল্প। বাংলাদেশের সম্ভাবনাময় বৃহৎ শিল্প কোনটি? তৈরি পোশাক। বাংলাদেশের সম্ভাবনাময় বৃহৎ শিল্প কোনটি? সেই তৈরি পোশাক। রিপিট হলো, উৎপাদনমুখী বৃহৎ শিল্পের নিয়োজিত শ্রমিক সংখ্যা কত? 250 জনের অধিক। বৃহৎ বলা হয়েছে, উৎপাদনমুখী তাহলে 250-এর অধিক হতে হবে। শিল্পোন্নতি অনুযায়ী শরীয়তপুর জেলায় শিল্প এলাকা কেমন? এটা হচ্ছে অনুন্নত।
শিল্পনীতি অনুযায়ী শরীয়তপুর জেলার শিল্প এলাকাটা কেমন হবে? অনুন্নত। সর্বশেষ জাতীয় শিল্পনীতি ঘোষিত হয় কত সালে? 2010 সালে। কোনটি সেবা শিল্প? বিনোদন। বিনোদনটা একটা সেবা শিল্পের মধ্যেই কিন্তু পড়ে। শিল্পকে কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে ভাগ করা যায়। বৃহৎ ভাগে হবে 2 ভাগে, ব্যাপক অর্থে যদি বলি আমরা তাহলে হবে 2। উৎপাদনমুখী শিল্পের অন্তর্গত পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংযোজন, রাইট, তিনটাই। উৎপাদনমুখী শিল্পের অন্তর্গত হবে পণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, লাস্টে হচ্ছে কি সংযোজন। কুটির শিল্পের সর্বোচ্চ জনবল কতজন? 10 জন। সর্বোচ্চ 10 জন হতে পারে কুটির শিল্পের ক্ষেত্রে। পরের যে কোশ্চেনটি, ক্ষুদ্র এবং কুটির শিল্প কিসের উপর গুরুত্ব দিয়ে গড়ে ওঠে? স্থানীয় চাহিদা। স্থানীয় চাহিদা আছে কিনা, স্থানীয় কাঁচামালের সহজলভ্যতা হবে কিনা, সব দেখেই কিন্তু কুটির এবং ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠিত হয়। কুটির শিল্পের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ফলে এই ব্যবসায়ের জন্য অপরিহার্য ডিজাইন, দক্ষ কারিগর, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। ডিজাইন করা, দক্ষ কারিগর, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, তিনটাই আসলে দরকার। বাট যেহেতু উত্তরে 1 আর 2 দেওয়া হয়েছে, তোমরা একটু চেক করে দেখবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলেও কিন্তু ভালো। আচ্ছা, দেশের ঐতিহ্য এবং গৌরবের প্রতীক কোনটা? কুটির শিল্প। দেশের ঐতিহ্য এবং গৌরবের প্রতীক আমরা বলি কুটির শিল্প। ফাতেমার পরিবারের 6 জন সদস্য 3 লক্ষ টাকা পুঁজি নিয়ে একটি ব্যবসা আরম্ভ করেন। এই ব্যবসার মূল উপকরণ হচ্ছে বাঁশ, বেত, মৃত্তিকা, ঝিনুক এবং হচ্ছে পাট। তোমাদের বলার অপেক্ষা রাখে না, আই থিঙ্ক এটা তোমরা বুঝে গেছো কোন শিল্প নিয়ে কথা বলা হচ্ছে। এখন এই শিল্পের, কুটির শিল্পে কতজন সদস্য থাকতে পারে? 6 জন, 8 জন, 10 জন? হ্যাঁ, সর্বোচ্চ 10 জন। তার অ্যান্সার 1, 2, 3। 1, 2, 3। কোনটি হস্তশিল্পের অন্তর্গত? নকশি কাঁথা। কোনটি হস্তশিল্পের অন্তর্গত? এটা হবে নকশি কাঁথা। ক্ষুদ্র শিল্পের সর্বনিম্ন বিনিয়োগ সীমা কত? যদি সেবামূলক বলতো তাহলে আমরা বলতাম 10 লক্ষ, কিন্তু এখানে যেহেতু উল্লেখ করা নাই তাহলে 50 লক্ষ। ক্ষুদ্র শিল্পের সর্বনিম্ন বিনিয়োগ সীমা হবে 50 লক্ষ। উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্পে জমি এবং কারখানা ব্যতি রেখে ন্যূনতম প্রতিস্থাপন ব্যয় কত হবে? 50 লক্ষ। উপরেরটা যাতে একটু মডিফাই করে লেখা হয়েছে। উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্পে সর্বোচ্চ কতজন শ্রমিক কাজ করে? 99 জন। সর্বোচ্চ হবে 99 জন, 99। ওকে। সেবামূলক ক্ষুদ্র শিল্পে শ্রমিক সংখ্যার সীমা কত? 10 থেকে হচ্ছে 25। এই যে এতগুলো ভাগ করে দেওয়া হয়েছে, এইটা আসলে মনে রাখাটা ডিফিকাল্ট হয়ে যায় মাঝে মাঝে। সেবামূলক ক্ষুদ্র শিল্পে শ্রমিক সংখ্যার সীমা কত? শুধু ক্ষুদ্র শিল্প বললে কিন্তু ঝামেলা হতো না, এখন বিভিন্ন ভাগে উৎপাদনমুখী, সেবামূলক বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। তাহলে 10 থেকে হচ্ছে 25। সেবামূলক মাঝারি শিল্পে যাবার সেবামূলক মাঝারি, শুধু মাঝারি শিল্প বললে কিন্তু ঝামেলা হতো না, শিক্ষার্থীদের পড়তে সুবিধা হতো। বাট 100 জন। উৎপাদনমুখী আবার মাঝারি শিল্পের সর্বনিম্ন হচ্ছে 100 জন। দেখতেই পাচ্ছ কি একটা যন্ত্রণা, একই টাইপের কোশ্চেনগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আসতেছে। মানে একটাকে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছে। যেসব শিল্প প্রতিষ্ঠানে, এটা হবে প্রতিষ্ঠানে 100 থেকে 250 জন শ্রমিক নিয়োজিত, তাহলে উৎপাদনমুখী মাঝারি শিল্প। 100 থেকে 250 জনের মধ্যে উৎপাদনমুখী মাঝারি শিল্প। দেশের কত ভাগ শিল্পই কুটির, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের আওতাভুক্ত? 96 ভাগ, 96। বাপরে বাপ, প্রায় সবই তো ক্ষুদ্র এবং কুটির শিল্পের মধ্যে, ক্ষুদ্র, কুটির আর মাঝারি শিল্পের মধ্যে। বৃহৎ শিল্প মাত্র 4 ভাগ। 10 জন শ্রমিক নিয়োজিত থাকতে পারে উৎপাদনমূলক ক্ষুদ্র শিল্পে, কুটির শিল্পে, সেবামূলক ক্ষুদ্র শিল্পে। আনসার 1, 2, 3 দেওয়া হয়েছে। মোট জাতীয় উৎপাদন 2010 থেকে 11 আর্থিক বছরে ক্ষুদ্র কুটির শিল্পের অবদান কত? 5.22%। আমার কাছে মনে হয় না যে 10-11 সালে আমি কেন পড়বো। আমার আজকে 2025 সাল, আমি পড়বো 2024 সালে কী হয়েছিল সেটা। মানে আমাদের দেশ যদি এভাবে এগিয়ে যেতে চায়, তাহলে আমার যেটা মতামত, আমার 2011-10 হিসাব আমি কী করব? আমি হিসাব দরকার গত বছর কী ছিল আর চলতি বছরে কী অবস্থা হয়ে আছে। আমি যেহেতু 2025 সালের বই পড়বো, তার মানে আমাকে জানতে হবে। আর হতে পারে 2 থেকে 3 বছরটা হতে পারে, কিন্তু আমি সেই 2010-11 সালের কথা, অনেক শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে কার কথা মতো বলে 10-11 সালে জন্মগ্রহণ করে নাই, বা ওটা এরকম। এটা পড়ে লাভটা কি? যা হোক, ক্ষুদ্র, মাঝারি এবং কুটির শিল্পে গড়ে ওঠার সুবিধা হলো স্বল্প মূলধন, স্থানীয় কাঁচামাল, ব্যক্তিগত নৈপুণ্য। সেবামূলক বৃহৎ শিল্পের বিনিয়োগ সীমা কত? 15 কোটির অধিক। সেবামূলক বৃহৎ শিল্পের বিনিয়োগ সীমা কত? 15 কোটির অধিক। এরপর আমি দেখব হচ্ছে পরে যে কোশ্চেনটি, বাংলাদেশের সম্ভাবনাময় আয় বর্ধক বৃহৎ শিল্প কোনটি? পর্যটন শিল্প। আয় বর্ধক বলা হয়েছে, আয় বর্ধক বৃহৎ শিল্প। সম্ভাবনাময় মানে কুটির শিল্প, সরি কী বলতেছি, পর্যটন শিল্প। কোন শিল্পের মধ্যে ভিন্নতা পরিলক্ষিত হয়? বাকি সবার চেয়ে এটা একটু আলাদা। চিনি, পাট, সার, পর্যটন। বাকি সবগুলো উৎপাদনমুখী হলে পর্যটন তো উৎপাদনমুখী না। বাংলাদেশ সম্ভাবনাময় বৃহৎ শিল্প কোনটা? ওই যে অটোমোবাইল। এখানে বাংলাদেশ নামটা ভুলে গেল।
তাহলে বাংলাদেশ সম্ভাবনাময় বৃহৎ শিল্প হচ্ছে কি অটোমোবাইল। বাংলাদেশের সম্ভাবনাময় বৃহৎ শিল্পের মধ্যে পর্যটন শিল্প, সার, অটোমোবাইল শিল্প, এক আর হচ্ছে 3। তাহলে পর্যটন শিল্প, অটোমোবাইল শিল্প, এই দুটোকে আমরা রাখলাম। এবার আমরা আসি অষ্টম অধ্যায়ে চলে আসলাম। এই অধ্যায়ে দেখতে পাচ্ছি আমরা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা। ব্যবসায়ের অর্থ সংগ্রহের প্রধান উৎস কোনটি? বাণিজ্যিক ব্যাংক। তাহলে প্রধান উৎস আমরা বলে হচ্ছে কি বাণিজ্যিক ব্যাংক। আধুনিক ব্যবস্থাপনার জনককে? হেনরি ফায়েল। আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছে হেনরি ফায়েল। ব্যবস্থাপনার প্রথম কাজ বা প্রাথমিক কাজ কোনটি? পরিকল্পনা। সর্বশেষ কাজটা আমরা একটু জেনে রাখবো পরের কোশ্চেনেই। সর্বশেষ কাজ হচ্ছে কি নিয়ন্ত্রণ। প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা, শেষ কাজ হচ্ছে কি নিয়ন্ত্রণ। প্রতিষ্ঠানের কর্মীদেরকে কাজের প্রতি আগ্রহী এবং উৎসাহী করাটা হচ্ছে প্রেরণা। আগ্রহী এবং উৎসাহী করার প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে প্রেরণা। ব্যবস্থাপনার সর্বশেষ কাজ কোনটি? দেখো আবার এটা রিপিট হয়ে গেল, সেটা হবে কি নিয়ন্ত্রণ। ব্যবস্থাপনার কোন কার্যাবলী দ্বারা প্রতিষ্ঠানের পরিকল্পনা বাস্তবায়ন সহজতর হয়? নিয়ন্ত্রণ দিয়ে। তাহলে পরিকল্পনা যেটা করা হয়েছে এটা বাস্তবায়ন সহজতর হবে নিয়ন্ত্রণ করতে পারলে। পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা তা যাচাই করা কোনটির মাধ্যমে করা হয়? নিয়ন্ত্রণ দিয়ে। তাহলে নিয়ন্ত্রণ এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা পরিকল্পনা অনুযায়ী কাজটা হচ্ছে কিনা সেটা আমরা যাচাই করতে পারি। পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনে কর্মীদের উৎসাহিত করার গুণ এবং কৌশলকে কাজে লাগায় নেতৃত্ব। পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনে কর্মীদের উৎসাহিত করার গুণ এবং কৌশলকে কি বলে? নেতৃত্ব। পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য সম্পাদিত কার্যাবলীকে কি বলে? এটাকে বলা হচ্ছে ব্যবস্থাপনা। এটাকে আমরা বলি হচ্ছে ব্যবস্থাপনা। চিন্তা করে দেখে একই রকম কোশ্চেন উত্তর মনে হচ্ছে। আবার পূর্ব নির্ধারিত একই জিনিস আসলো, লক্ষ্য অর্জনে কর্মীদের উৎসাহিত করার গুণ এবং কৌশলকে নেতৃত্ব। মানে এই কোশ্চেনটা রিপিট হয়েছে, অনেকগুলো কোশ্চেন রিপিট হয়ে গেছে, কারণ যে কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট ওটাকে সামনে রাখতে গিয়ে অনেকগুলো কোশ্চেন আর বাদ দেওয়া হয়নি। কোন ধরনের নেতৃত্বের সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়? সময় বেশি লাগে। বিলম্ব হবে, সময় বেশি লাগবে, এটা হচ্ছে মুক্ত, যার যেভাবে খুশি দিচ্ছে, এটা হচ্ছে সময়টা বেশি লাগবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। আমলাতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্য কি? নেতার চেয়ে নেতার আদর্শ বেশি গুরুত্বপূর্ণ। নেতার চেয়ে নেতার আদর্শ বেশি গুরুত্বপূর্ণ হবে আমলাতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্য। প্রাতিষ্ঠানিক সাফল্য কোনটির উপর নির্ভর করে? সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার উপর। প্রাতিষ্ঠানিক সাফল্য কোনটির উপর নির্ভর করে? বাকি চারটা ভালো করে পড়ে দেখো, তার মধ্যে বেস্ট হবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার উপর। জনাব সাইফুল ব্যবসায়ের ক্ষেত্রে নেতাকর্মীদের মতামতের প্রাধান্য দেন না। স্বৈরতান্ত্রিক। কোনো কারো কথা শুনবে না, তার মানে স্বৈরতান্ত্রিক। ওকে। কর্মীদের মধ্যে দায়িত্ব এবং ক্ষমতা বন্টনকে বলা হয় হচ্ছে সংগঠনীকরণ। সবগুলো কর্মীর মধ্যে দায়িত্ব এবং কর্তব্য ক্ষমতা সব বন্টন করে দিলাম, সংগঠিতকরণ বোঝায় এটাকে। 2010 সালের শিল্প নীতিতে চট্টগ্রাম বিভাগের উন্নত জেলা ছিল কোনটা? ফেনী। 2010 সালের শিল্প নীতিতে চট্টগ্রাম বিভাগের উন্নত জেলা ছিল কোনটি? ফেনী। আমি পড়ব 2024 সাল বা 2023 সালে কোনটা ছিল সেইটা, আমাকে 2010 সালেরটা পড়ানো হচ্ছে এখন। মানে বই কখনো আপডেট হয় না। মিস্টার জাকির প্রতিষ্ঠানের কোন সিদ্ধান্ত নেওয়ার আগে কর্মীদের সাথে আলোচনা করে নেন? এটি কিরূপ নেতৃত্ব? গণতান্ত্রিক। মিস্টার জাকির প্রতিষ্ঠানের কোন সিদ্ধান্ত নেওয়ার আগে কর্মীদের সাথে আলোচনা করে নেন? এটি কিরূপ নেতৃত্ব? গণতান্ত্রিক। কর্মীদের জানার সুযোগ দান কোন ধরনের নেতৃত্বের বৈশিষ্ট্য? গণতান্ত্রিক। কর্মীদের জানার সুযোগ দান কোন ধরনের নেতৃত্বের বৈশিষ্ট্য? হবে গণতান্ত্রিক। অন্য লোকদের সামর্থ্যকে কাজে লাগিয়ে কোনো কাজ, এখানে কোনো কাজ হবে, কোনো কাজ করিয়ে নেওয়ার দক্ষতা এবং কৌশলী হচ্ছে ব্যবস্থাপনা। অন্য লোকদের সামর্থ্যকে কাজে লাগিয়ে কোনো কাজ করে নেওয়ার দক্ষতা ও কৌশলী হচ্ছে ব্যবস্থাপনা। আমিন সাহেব একজন ব্যবস্থাপক, কোম্পানির ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। শেয়ার হোল্ডার জনগণ, দাতারা না বেতনভুক্ত কর্মকর্তা? আমিন সাহেব একজন ব্যবস্থাপক, কোম্পানির ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন, তাহলে কারা? শেয়ার হোল্ডার, জনগণ, দাতারা না বেতনভুক্ত কর্মকর্তা, এরাই করবেন। ওকে। মানব সভ্যতার শুরুতে ব্যবস্থাপনা ছিল মানে পরিবার ভিত্তিক, দল ভিত্তিক, গোষ্ঠী ভিত্তিক না, তাহলে পরিবার ভিত্তিক আর হচ্ছে দল ভিত্তিক আমি দেখতে পাচ্ছি। নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর আমরা দিব এখন। এখানে দেখতে পাচ্ছি মিস্টার আসিফ তার প্রতিষ্ঠানের কার্য পরিচালনার জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করেন এবং কর্মী নিয়োগ ও অধস্তনদের দায়িত্বে বন্টন করে দেন। খুবই ভালো। মিস্টার আসিফের সম্পাদিত কাজকে আমরা বলি হচ্ছে ব্যবস্থাপনা। পুরা ব্যবস্থাপনাটা সঠিক। মিস্টার আসিফের কার্যের ফলে প্রতিষ্ঠানের কি হবে? লক্ষ্য অর্জনটা অবশ্যই সহজ হবে,
সম্পদের ব্যবহার সুনির্দিষ্ট, এটাও ভালো। কর্মকর্তা কর্মচারীদের নিয়ন্ত্রণ এবং পরিচালনা সহজ হবে, কারণ একবারে সাংগঠনিকরণ। প্রেষণার কাজটাকে উৎসাহ দেয়া, এক কথা বলতে উৎসাহিত করা। কর্মীদের কাজ করতে উৎসাহিত দেওয়াই হচ্ছে প্রেষণার কাজ। প্রতিষ্ঠানের অন্যতম উপাদান কোনটা? এটা হবে কর্মী বাহিনী। তাহলে প্রতিষ্ঠানের অন্যতম উপাদান কোনটি? কর্মী বাহিনী। আমার প্রতিষ্ঠানের কর্মী বাহিনী হচ্ছে আমার প্রতিষ্ঠানের অন্যতম উপাদান, মানে মেইন উপাদান। কোনটি উদ্দেশ্য অর্জনকে সহজ করে? সঠিক পরিকল্পনা। যে 4টা অপশন দেওয়া আছে, সংগঠনীকরণ, নির্দেশনা, সমন্বয় সাধন, সঠিক পরিকল্পনা, 4টাই পজিটিভ, 4টাই ভালো দিক, বাট বেস্ট হচ্ছে সঠিক পরিকল্পনা না হলে বাকিগুলোর কোনো কাজ আসবে না। নিচের কোনটি নির্দেশনা কৌশলের অন্তর্ভুক্ত? মত বিনিময়। নিচের কোনটি নির্দেশনা কৌশলের অন্তর্ভুক্ত? পুরস্কার, শাস্তি প্রদান, বোনাস প্রদান, মত বিনিময়। সর্বদা নিয়ম মাফিক দায়িত্ব পালন করতে হয় কোন নেতৃত্বে? আমলাতান্ত্রিক। ওই যে বলছিলাম বলে নেতার চেয়ে আদর্শ বড়, সর্বদা নিয়ম মাফিক দায়িত্ব পালন করতে হবে কোথায়? এটা হচ্ছে আমলাতান্ত্রিক। মুক্ত নেতৃত্বের বৈশিষ্ট্য কি? সিদ্ধান্ত গ্রহণের সময় বেশি লাগবে, মাস্ট। নিয়ম মাফিক দায়িত্ব পালন করতে হবে না, এটা হবে আমলাতান্ত্রিকে। জবাবদিহিতা থাকে না, তাহলে 1 আর হচ্ছে 3। নেতার আদর্শ নেতার গুণাবলীটা কি আছে? অন্যের বক্তব্য মনোযোগ দিয়ে শোনা, ছোট বড় সকলের প্রতি ন্যায় বিচার করা, স্বল্প সময় কাজ করে বিশ্রাম নেয়া। আমরা দেখতে পাচ্ছি 1 আর হচ্ছে 2 হবে। আদর্শ নেতা যে গুণের অধিকারী হলে ধৈর্যের সাথে পর্যাপ্ত শ্রম এবং সময় দিতে পারেন তা হলো প্রখর ব্যক্তিত্ব, দৈহিক সামর্থ্য এবং সুস্থতা, পরিশ্রম এবং সহনশীলতা। ব্যক্তিত্ব দিয়ে আসলে খুব একটা কাজে লাগবে না, দৈহিক সামর্থ্য এবং সুস্থতা, পরিশ্রম এবং সহনশীলতা, এই 4টাই বেশি ইম্পর্টেন্ট কথা। ওকে। কোন ব্যাংক সদস্যদেরকে স্বল্প মেয়াদে ঋণ দিয়ে থাকে? সমবায় ব্যাংক। কোন ব্যাংক সদস্যদেরকে স্বল্প মেয়াদে ঋণ দিয়ে থাকে? সমবায় ব্যাংক। একজন নেতা কিভাবে অন্যের বিশ্বাস এবং শ্রদ্ধা অর্জন করবেন? সাহস এবং সততা দিয়ে। একজন নেতা কিভাবে অন্যের বিশ্বাস এবং শ্রদ্ধা অর্জন করে? এটা হচ্ছে সাহস এবং সততা দিয়ে। কয়েকটা কোশ্চেন রিপিট হয়েছে। দেশের শিল্প উন্নয়নের জন্য কোন ব্যাংক স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে? সমবায় ব্যাংক। দেশের শিল্প উন্নয়নের জন্য কোন ব্যাংক স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী ঋণ দিয়ে থাকে? শিল্প উন্নয়নে এই ব্যাংক হওয়ার কথা, গ নাম্বার। তোমরা চেক করে দেখে তো, কারণ 238 নম্বর কোশ্চেনের উত্তর হওয়ার কথা হচ্ছে গ নাম্বারটা। উত্তর গ নাম্বারটা শিল্প ব্যাংক হওয়ার কথা। আচ্ছা, আমরা চলে আসলাম 9 নম্বর অধ্যায়। মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করেছি, পর্যায়িতকরণ। আর যদি দামটা দিই তাহলে কি? প্রমিতকরণ। মান অনুযায়ী বিভিন্ন গ্রেডে ভাগ করেছি, পর্যায়িতকরণ। বিভিন্ন গ্রেডের দামগুলো নির্দিষ্ট করেছি, তাহলে প্রমিতকরণ। দাম বললে প্রমিতকরণ, আর ভাগ বললে শুধু এটা হবে কি? পর্যায়িতকরণ। এই দুটো শুধু পার্থক্য। বিপণনের প্রধান কাজটা কি? অন্যতম প্রধান কাজটা হচ্ছে ক্রয়। বিপণনের মাধ্যম কোনটা? নিয়ন আলো। বিজ্ঞাপনের মাধ্যম কোনটি? জিঙ্গেল, কৃষি সাময়িকী, নিয়ন আলো, বাণিজ্য মেলা, সবগুলাই। তবে এখানে নিয়ন আলোটা ইদানিং বেশি। বিজ্ঞাপন দেয়া হয় কেন? ক্রেতাদের পণ্যের ধারণা দেওয়ার জন্য। ক্রেতাদের পণ্যের ধারণা দেওয়ার জন্য মূলত বিজ্ঞাপন দেওয়া হয়। শিক্ষা ও অভিজ্ঞতা বিক্রয় কর্মীর কোন ধরনের গুণ? অন্যান্য, শারীরিক, নৈতিক, মানসিকের মধ্যে এটা পড়ে না, অন্যান্যগুলোর মধ্যে পড়ে। শিক্ষা ও অভিজ্ঞতা বিক্রয় কর্মীর কোন ধরনের গুণ? শারীরিক, নৈতিক, মানসিকের মধ্যে পড়ে, এটা অন্যান্য গুণের মধ্যে পড়ে। বিপণনের মাধ্যম উপযোগ সৃষ্টি হয় সময়গত, স্থানগত, সত্যগত, 3টাই। সময়গত মানে গুদামজাতকরণ, স্থানগত ক্রয় বিক্রয়, স্থানগত হচ্ছে আমরা জানি পরিবহন, সত্যগত হচ্ছে ক্রয় বিক্রয়। নেক্সট, বদমেজাজি এবং অসৎ কর্মচারী অপসারণ ব্যবস্থাপনার কোন অংশের আওতাভুক্ত? কর্মী সংস্থান। বদমেজাজি বাদ দিয়ে দাও, অসৎ কর্মচারী বাদ দিয়ে দাও, এটা হবে কর্মী সংস্থান। কার্যকর বিপণন কোনটি বৃদ্ধিতে সহায়তা করে? উৎপাদন। কার্যকর বিপণন কোনটি বৃদ্ধিতে সহায়তা করে? উৎপাদন। পরের যে কোশ্চেনটি, কোন কাজটি বিপণন কার্যাবলীর বহির্ভূত? শিল্পজাত পণ্য উৎপাদন করা। কোন কাজটি বিপণন কার্যাবলীর বহির্ভূত? শিল্পজাত পণ্য উৎপাদন করা। কোন কোন কৃষি পণ্য সরাসরি ভোক্তাদের নিকট বিক্রয় করা হয়? ধান, ফলমূল, সবজি। খুবই সাধারণ কনসেপ্ট এই প্রশ্নগুলো। উদ্দীপক আমরা এটা পড়ে দেখি। মিস্টার মজিদ একজনের সবজি উৎপাদনকারী। তিনি প্রত্যহ ভোরে সবজি তুলে মান অনুযায়ী সাজিয়ে স্থানীয় বাজারে বিক্রি করে।
এতে তার সংসারের সচ্ছলতা ফিরে আসে। মান অনুযায়ী কিন্তু স্থানীয় বাজারে এসে বিক্রি করতেছে। মিস্টার মজিদ বাজারকরণের কোন কাজটি করেন? এই যে মান অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে দেখতেছি আমি সে ভাগ করে ফেলছে, তার মানে এটা পর্যায়িতকরণ। আর যদি দাম অনুযায়ী তাহলে প্রমিতকরণ। মিস্টার মজিদের ক্ষেত্রে কোন বন্টন প্রণালী প্রযোজ্য? উৎপাদক থেকে ডিরেক্ট ভোক্তা, সে উৎপাদন করে ডিরেক্ট বাজারে গিয়ে বিক্রি করে, তার মানে তার মাঝখানে কোনো তৃতীয় কোনো ব্যক্তি নাই, থার্ড পার্সন নাই, ডিরেক্ট। তাহলে উৎপাদন আছে ভোক্তা। ওকে, একজন আদর্শ বিক্রয় কর্মীর নৈতিক গুণাবলী: মার্জিত ব্যবহার, আত্মবিশ্বাস, জেন্ডার সচেতনতা। আমরা জানি আদর্শ নৈতিক যেহেতু বলা হয়েছে, এই দুটো পরীক্ষায় বেশি আসে, মার্জিত ব্যবহার এবং হচ্ছে জেন্ডার সচেতনতা। ধৈর্যশীলতা, আত্মবিশ্বাস, আগ্রহ এবং আন্তরিকতা একজন বিক্রয় কর্মীর কী ধরনের গুণ? এইটা হবে মানসিক গুণ। দেখতে পাচ্ছি এটা হচ্ছে মানসিক গুণ। ধৈর্যশীলতা, আত্মবিশ্বাস, আগ্রহ এবং আন্তরিকতা। ভিডিও তোমরা তিনটা দেখতে পাচ্ছ, পরীক্ষা কিন্তু যে কোনো একটা থাকবে, হয় ধৈর্যশীলতা, আত্মবিশ্বাস অথবা আগ্রহ ও আন্তরিকতা। পণ্যের চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্যের ফলে কি সৃষ্টি হয়? সৃষ্টি হবে দামের স্থিতিশীলতা। পণ্যের চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্যের ফলে কি সৃষ্টি হবে? দামের স্থিতিশীলতা। উদ্দীপক: মোবাইল ফোন বিক্রেতা সৈকত বাণিজ্য মেলা, মিনাবাজার এবং শিল্প মেলায় মোবাইল ফোন প্রদর্শন করেন। বিজ্ঞাপন: জনাব সৈকতের কাজটি কোনটির অন্তর্ভুক্ত? বিজ্ঞাপন দিচ্ছেন সে। জনাব সৈকতের কাজটির মাধ্যমে পণ্যের বাজার সম্প্রসারিত হবে। এখানে সম্প্রসারিত হবে, ইয়েস, অবশ্যই সম্প্রসারিত হবে। তারপরে পণ্যের সুনাম বৃদ্ধি পায়, জনগণ নতুন পণ্য সম্পর্কে জানতে পারে, এটাও রাইট। আরেকটা উদ্দীপক দেখি আমরা। জনাব জাকির পাইকারি ব্যবসায়ী, তিনি শীতকালে কৃষকদের নিকট থেকে আলু সংগ্রহ করে তা সংরক্ষণ করেন। গুদামজাতকরণ: আমরা পুরো কোশ্চেন না গিয়েই বললাম এটা গুদামজাতকরণ, যার কাজ হচ্ছে সময়গত বা কালগত উপযোগ সৃষ্টি করা। জনাব জাকির গুদামজাতকরণ এই যে বলেই দিয়েছে, কৃষি পণ্য, শিল্প পণ্য, ভোগ্য পণ্য। আমরা শুধু কৃষি এবং ভোগ্য পণ্যের ক্ষেত্রে গুদামজাতকরণ শব্দটা শুনে থাকি। নেক্সট, জনাব রিপন লিচুর দাম এবং স্বাদ বিবেচনা করে মূল্য নির্ধারণ করেন। তাহলে প্রমিতকরণ, দাম বললে প্রমিতকরণ, আর মান অনুযায়ী বিভিন্ন গ্রেডে সাজানো বললে পর্যায়িতকরণ। আমরা একটা প্রশ্ন চিহ্ন দেখতে পাচ্ছি, এখানে কি আসবে? ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, বিপণন। চারটা কাজই হচ্ছে বিপণনের কাজ। নেক্সট, চীনের তৈরি ইলেকট্রনিক পণ্য সামগ্রী কিসের মাধ্যমে সারা বিশ্বব্যাপী মানে বিশ্ববাসী ব্যবহার করতে পারে? পরিবহনের মাধ্যমে। বিপণন যেসব কাজের সমষ্টি: ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ। চারটাই। ওকে, পরের যে কোশ্চেনটা, বিপণন যে ধরনের উপযোগ সৃষ্টি করে: সময়গত, রূপগত, মালিকানাগত। মালিকানাগত মানে সত্যগত, সত্যগত। মালিকানাগত বলতে গেলে সত্যগত বোঝানো হয়েছে, তাহলে 1 আর হচ্ছে 3। রূপগত হচ্ছে উৎপাদনের কাজ। নেক্সট, জনাব রফিকের লিচু বিক্রয়ের জন্য বন্টন প্রণালী কোনটি উপযোগী? উৎপাদনকারী, পাইকার, খুচরা, ভোক্তা। জনাব রফিকের যদি এখানে কোনো উদ্দীপক থাকতো, উদ্দীপকটা কীরকম হলো? জনাব রফিক উৎপাদন করে, উৎপাদনকারী তিনি, পাইকার সেটাকে নিয়ে যায়, খুচরা, তারপর হচ্ছে ভোক্তা। এই চারটা হতে পারে। উৎপাদনকারী, পাইকার, খুচরা এবং ভোক্তা, এই চারটা হচ্ছে সর্বশেষ, এদের মাঝখানে আর কেউ নাই। বিক্রয় এজেন্ট ওটা এটার মধ্যে পড়ে না। বিপণনের প্রধান কাজ কয়টি? 9টি। বিপণনের প্রধান কাজ হচ্ছে 9টি। বা আমাদের দেশে কোমল পানীয় কোন বন্টন প্রণালীর মাধ্যমে বিক্রয় হয়? প্রতিনিধি এবং খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয় হয়। ইয়েস, আমরা যে দোকান থেকে নিয়ে আসি, কোনো প্রতিনিধি এসে দিয়ে যায়, তাহলে প্রতিনিধি এবং খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয় হয়ে থাকে। উদ্দীপক: জনাব সৌরভ রংপুর অঞ্চলের উৎপাদনকারীর নিকট হতে কম মূল্যে আলু ক্রয় করেন, ঢাকায় বেশি লাভে বিক্রয় করেন। উদ্দীপকে কোন বন্টন প্রণালী ব্যবহার করা হয়েছে? খুচরা ব্যবসায়ের মাধ্যমে বিক্রয় করা হয়েছে। ওকে, পরের যে কোশ্চেনটা আছে, জনাব সৌরভের কার্যক্রম ব্যবসায়ের যেসব প্রতিবন্ধকতা দূর করে: সত্যগত, স্থানগত, সময়গত। সত্যগত আর হচ্ছে কি স্থানগত, এক স্থান থেকে আরেক স্থানে কথা বলা হয়েছে। সত্যগত সে বিক্রয় করে, সে কোনো গুদামজাত করে রাখে না, তাহলে আমরা সময়গত বলতাম। বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের জনসাধারণের নতুন পণ্য সম্পর্কে জানতে পারে, সামাজিক এবং নৈতিক সচেতনতা সৃষ্টি করে, পণ্যের চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। হ্যাঁ, যদি মানুষ সেটা জানে, ভালো মনে করে, তাহলে এটা চাহিদা দিন দিন বাড়বেই। নিচের কোনটি বিজ্ঞাপনের নমুনা মাধ্যম? মূল পত্রিকার সাথে বিভিন্ন ক্রোড়পত্র প্রকাশ। একটা বিজ্ঞাপনের মধ্যে লিফলেট দিয়ে দেয় ছোট ছোট করে, সেটা হতে পারে, তাহলে নমুনা মাধ্যম হতে পারে। মূল পত্রিকার সাথে বিভিন্ন ক্রোড়পত্র প্রকাশ।
সুস্মিতা বাজার থেকে আসার পর দেখলেন একজন নতুন উৎপাদিত শ্যাম্পু ফ্রি বিতরণ করছে। এটি কোন ধরনের বিজ্ঞাপন? নমুনা বিতরণ। ওই যে নমুনা দিচ্ছে, ব্যবহার করে দেখুন ভালো কিনা এরকম। বিজ্ঞাপনের কোন মাধ্যম কুমিল্লা শহরের কান্দির পাড়ের কর্মব্যস্ত ও জনবহুল এলাকার পণ্যদ্রব্যের আলোকসজ্জা করা হয়? এটা হচ্ছে নিয়ন আলো। ওই যে আলোকসজ্জার কথা বলা হলো, তাহলে নিয়ন আলো, এটা হচ্ছে তাহলে নিয়ন আলো। স্থানীয় আবেদনধর্মী কোনো বিজ্ঞাপনের উত্তম মাধ্যমে হতে পারে কোনটি? সাইনবোর্ড। তাহলে সাইনবোর্ড দেখে কিন্তু আমরা বুঝি হ্যাঁ এই পণ্যটা বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, সবচেয়ে জনপ্রিয় এটা। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিজ্ঞাপনের নামটা কি? আকাশ বিজ্ঞাপন, বা সবচেয়ে বেশি ব্যয়বহুল আকাশ বিজ্ঞাপন। ওকে, চলে আসলাম আমরা পরে যে অধ্যায়টি, আমাদের 10ম অধ্যায়। ব্যবসায়ী স্থাপনে সরকারি সুযোগ সুবিধার ব্যাপক প্রচার, কারিগরি ও অর্থনৈতিক তথ্য সরবরাহ কোন ধরনের সহায়তা? এখানে সহায়তা দেখো অনেকগুলো নাম দেওয়া আছে, তার মধ্যে আমি দুটোকে হাইলাইট করেছি। একটা হচ্ছে ব্যবসায়ী স্থাপনের সরকারি সুযোগ সুবিধা, আর হচ্ছে কারিগরি এবং হচ্ছে অর্থনৈতিক তথ্য সরবরাহ। এই দুটি কথা, এই দুটি পড়বে হচ্ছে উদ্দীপনামূলক সহায়তার মধ্যে। তাহলে কি বললাম? ব্যবসায়ী স্থাপনের সরকারি সুযোগ সুবিধার ব্যাপক প্রচার, কারিগরি এবং অর্থনৈতিক তথ্য সরবরাহ কোন ধরনের সহায়তা? এটা হবে উদ্দীপনামূলক। ব্যবসায়ের সম্প্রসারণ, শিল্পের আধুনিকায়ন, বন্ধ প্রতিষ্ঠান পুনঃচালুকরণ কোন ধরনের সহায়তা? সংরক্ষণমূলক। 3টা মনে রাখবে। ব্যবসায় সম্প্রসারণ, শিল্পের আধুনিকায়ন, বন্ধ প্রতিষ্ঠান পুনঃচালুকরণ কোন ধরনের সহায়তা? সংরক্ষণমূলক। কর অবকাশ, পুঁজির সংস্থান কোন ধরনের সহায়তা? সমর্থনমূলক। কর অবকাশ, পুঁজির সংস্থান কোন ধরনের সহায়তা? সমর্থনমূলক। কর মৌকুফ কোন ধরনের সুবিধা? অর্থনৈতিক সুবিধা। কর মৌকুফ হয়েছে ইপসিক, এর বর্তমান নামটা কি? বিসিক। তার ইপসিকের বর্তমান নামটা হবে কি? বিসিক। নতুন ব্যবসায় বা শিল্প স্থাপন কেমন কাজ? সৃজনশীল কাজ, গঠনমূলক কাজ। নতুন ব্যবসা বা শিল্প স্থাপন কেমন কাজ? সৃজনশীল অথবা হচ্ছে গঠনমূলক কাজ। নিচের কোনটি জাতীয় শিল্পনীতি 2010 অনুযায়ী সংরক্ষণমূলক সহায়তা? আইসিটিতে নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেয়া। আইসিটিতে নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেয়া, এইটা হবে 2010 অনুযায়ী সংরক্ষণমূলক সহায়তা। উদ্দীপক সুমনা একজন শেয়ার ব্যবসায়ী, তিনি কান্তা হাউজের 51% শেয়ার ক্রয় করেন। কান্তা হাউজ সফলতার শীর্ষে পৌঁছানোর জন্য তিনি ঋণ সহায়তা গ্রহণ করেন। সুমনা কান্তা হাউজের শেয়ার ক্রয় করে কি হিসাবে বিবেচিত হবেন? নারী উদ্যোক্তা হিসাবে। কোন সংস্থা সুমনাকে সহজ শর্তে অধিকতর প্রাতিষ্ঠানিক ঋণ সুবিধা করে? বিডিবিএল। বিডিবিএল হবে। যা হোক বুঝে নিবা তোমরা, আমরা নিচে অবশ্য লিখে দিয়েছি যে পরের কোশ্চেনটার মধ্যে আছে। বিডিবিএল প্রধান কাজটা কি? নতুন শিল্প স্থাপন, তোমার আগের কোশ্চেনটা তোমার সলিউশন হয়ে গেল। শিল্পের আধুনিকরণ হয়ে গেল। শিল্প উদ্যোক্তাদের পরামর্শ দান, তাহলে বিডিবিএল এর কাজ হচ্ছে এটা। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কয়টা? 4টা। বাংলাদেশের প্রধান বাণিজ্যিক ব্যাংক কোনটা? সোনালী ব্যাংক। প্রধান বাণিজ্যিক ব্যাংক বলো আমরা সোনালী ব্যাংকেই, মানে এক কথায় বাংলাদেশ ব্যাংক হিসাবেই কাজ করে এটা। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কতটি? 4টি। আর একই কোশ্চেন পরপর রিপিট হয়ে গেল। বাণিজ্যিক ব্যাংক হতে ঋণ প্রাপ্তির জন্য যোগ্য ব্যক্তি হলেন প্রতিষ্ঠিত ব্যবসায়ের স্বত্বাধিকারী। প্রতিষ্ঠিত ব্যবসায়ের স্বত্বাধিকারী হবে বাণিজ্যিক ব্যাংক হতে ঋণ প্রাপ্তির জন্য যোগ্য ব্যক্তি হলেন প্রতিষ্ঠিত ব্যবসায়ের স্বত্বাধিকারী। জাতীয় শিল্প উন্নয়নে স্বয়ং সম্পূর্ণ অর্জনের লক্ষ্যে গঠিত প্রতিষ্ঠান কোনটি? বিসিএসআইআর। জাতীয় শিল্প উন্নয়নের স্বয়ং সম্পূর্ণ অর্জনের লক্ষ্যে গঠিত প্রতিষ্ঠানটা হবে কি? বিসিএসআইআর। নিচের কোন জেলায় বিটাকের আঞ্চলিক কেন্দ্র আছে? চট্টগ্রাম। নিচের কোন জেলায় বিটাকের আঞ্চলিক কেন্দ্র আছে? এটা হচ্ছে চট্টগ্রাম। ব্যবসায় উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক বাড়ানো কোন সংস্থার কাজ? মাইরাস। ব্যবসায় উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক বাড়ানো কোন সংস্থার কাজ? মাইরাস। রংপুর বিভাগে শিল্প স্থাপনের ক্ষেত্রে কত বছর কর অবকাশ প্রদান করা হয়? 7 বছর। নতুনভাবে 7 বছর। ঢাকা বিভাগের শিল্পে অনুন্নত জেলা কোনটি? মুন্সিগঞ্জ। তাহলে ঢাকা বিভাগের ক্ষেত্রে মুন্সিগঞ্জ হবে। অল্পের জন্য আমাদের মানিকগঞ্জ হয়নি। জাতীয় শিল্পনীতি 2010-এ উল্লেখিত সহায়তার ধরন কয়টি? 3টি।
স্বল্পোন্নত এলাকায় কর অবকাশ, এই কোশ্চেনটা আবার রিপিট হলো, 7 বছর। স্বল্পোন্নত এলাকায় কর অবকাশ কত বছরের জন্য? 7 বছর। মিস্টার সুজন সিলেটের একজন নতুন উদ্যোক্তা, তিনি 5ম বছরে শতকরা কত ভাগ কর অবকাশ পাবেন? 50%, 50%। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে নারী উদ্যোক্তাদের সহজ শর্তে কোন প্রতিষ্ঠান অধিকতর ঋণ সুবিধা দিচ্ছে? বিডিবিএল। বিসিক প্রদত্ত সহায়তা নিচের কোনটি উদ্যোক্তা চিহ্নিতকরণ? বিসিক প্রদত্ত সহায়তা নিচের কোনটি? উদ্যোক্তা চিহ্নিতকরণ। উদ্যোক্তা চিহ্নিতকরণ। বিসিকের প্রধান কাজ কি? বিনিয়োগে পরামর্শ দান। বিসিকের প্রধান কাজটাই হবে বিনিয়োগে পরামর্শ দান। বিসিক বিনিয়োগ পরস্পর মিলা আছে। বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা কত ভাগ নারী? 50। বিডিবিএল কখন থেকে নতুন করে কার্যক্রম শুরু করে? 2010, মানে 3রা জানুয়ারি 2010, 3 জানুয়ারি 2010। নিচের কোন প্রতিষ্ঠানটি একত্রীকরণের ফলে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড মানে বিডিবিএল প্রতিষ্ঠিত হয়? সেটা হবে বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা বেসিক ব্যাংক লিমিটেড। দুটো, বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা বেসিক ব্যাংক লিমিটেড। ওকে, পরের যে কোশ্চেনটা, বিডিবিএল এর প্রধান কাজ হলো নতুন শিল্প প্রকল্প স্থাপন, চালু শিল্প প্রকল্পগুলোর আধুনিকীকরণ, পণ্য ডিজাইন করা। এটা বিডিবিএল এর কোনো কাজ না। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম দুটি কাজ, নতুন শিল্প প্রকল্প স্থাপন, চালু শিল্প প্রকল্পগুলোর আধুনিকীকরণ হয়ে গেল। বাংলাদেশ তথা পৃথিবীর সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা কোনটি? ব্র্যাক। পৃথিবীর হবে এখানে পৃথিবীর, তাহলে পৃথিবীর সর্ববৃহৎ এনজিও কোনটি? সেটাও কিন্তু সেই ব্র্যাক। ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হোসেন আবেদ। শুরুতে ব্র্যাকের কার্যক্রম ছিল ত্রাণ আর পুনর্বাসন। শুরুতে ব্র্যাকের কার্যক্রম ছিল ত্রাণ আর পুনর্বাসন। ওকে, আমরা চলে আসলাম আমাদের আরেকটা অধ্যায়, 11 অধ্যায়, ব্যবসায় নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতা। ব্যবসায় নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতা। গ্রিক ইথস, তাহলে গ্রিক শব্দ ইথস হচ্ছে মানে নৈতিকতা শব্দটা হচ্ছে গ্রিক শব্দ। এখানে নতুন করে আরেকটা এমসিকিউ দেওয়া হয়েছে যার অর্থ হচ্ছে মানব আচরণের মানদণ্ড। মানব আচরণের মানদণ্ড, খুবই কমন এমসিকিউ এটা। অসাধু ব্যবসায়ী আকাশ মাছ না পচার জন্য মাছে ফরমালিন মিশিয়েছে। আকাশের কাজটির ফলে, এই অধ্যায়ের ম্যাক্সিমাম এমসিকিউগুলো কারো না পড়লেও সে পারবে যদি একটু খেয়াল রাখে শুধু। ভোক্তা আস্থা নষ্ট করেছে, রাইট। মানসম্মত পণ্য সরবরাহে ব্যর্থ হয়েছে। পণ্য সামগ্রী প্রাপ্তি সহজতর করেছে, এটা তো পজিটিভ, কিন্তু অ্যান্সার তো নেগেটিভ হওয়ার কথা। ওকে, কত সাল থেকে ব্যবসায় উদ্যোগ কোর্সটি মাধ্যমিক পর্যায়ে অন্তর্ভুক্ত করা হয়? 1998 সাল থেকে। কত সাল থেকে ব্যবসায় উদ্যোগ কোর্সটি মাধ্যমিক পর্যায়ে অন্তর্ভুক্ত করা হয়? এটা হচ্ছে 1998 সাল থেকে অন্তর্ভুক্ত করা হয়। কোনটি ব্যবসায়িক নৈতিকতার অন্তর্ভুক্ত? ব্যবসায়িক আইন মেনে চলা। ব্যবসায়িক আইন মেনে চলাই হচ্ছে কোনটি ব্যবসায়িক নৈতিকতার অন্তর্ভুক্ত? ব্যবসায়িক আইন মেনে চলা। শিক্ষার্থীদের যথাসময়ে বিদ্যালয়ে যাওয়া কিসের অংশ? এটা নৈতিকতার অংশ। এটাও কিন্তু নৈতিকতার অংশ। শিক্ষার্থীদের যথাসময়ে বিদ্যালয়ে যাওয়া, এটাও কিন্তু নৈতিকতার একটা অংশ। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে যাওয়া কিসের? এটাও কিন্তু সেম। নিয়মিত যাওয়া, যথাসময়ে যাওয়া, সবগুলোই কিন্তু নৈতিকতার মধ্যেই পড়ে। ওকে, পরের যে কোশ্চেনটি, ব্যবসা প্রতিষ্ঠানকে মেনে চলতে হয় নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা, স্বজন প্রীতি। এটা হবে না, বোঝা যাচ্ছে বলে নৈতিকতা, সামাজিক দায়বদ্ধতা হবে। করিম কলা পাকানোর জন্য কার্বোহাইড্রেট বা কার্বাইড ব্যবহার করে, তার কাজের মধ্যে কোনটির অভাব রয়েছে? নৈতিকতার অভাব রয়েছে। কার্বাইড ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর। পণ্যের বাজার স্থিতিশীল রাখা কাদের প্রতি দায়বদ্ধতা নির্দেশ করে? এটা হচ্ছে ক্রেতার ভোক্তাদের প্রতি। পণ্যের বাজার স্থিতিশীল রাখা এটা কাদের প্রতি নির্দেশ প্রদান করে? এটা হচ্ছে ক্রেতা আর ভোক্তার মধ্যে। নিচের কোনটি সমাজের প্রতি ব্যবসায় দায়বদ্ধ? সমাজের প্রতি পণ্যের মজুতদারি না করা। পণ্য মজুত করে রাখছে, সমাজের মানুষগুলো অনেক দাম, হঠাৎ করে দাম বেড়ে গেছে, এটা ঠিক না। একজন ব্যবসায়ী সমাজের প্রতি দায়বদ্ধতা কেমন হবে? হবে হচ্ছে বেকার সমস্যা দূর করা, মানসম্মত পণ্য সরবরাহ করা। পজিটিভ হবে, বেকার সমস্যা দূর করা মানে কর্মসংস্থান সৃষ্টি করা, মানসম্মত পণ্য সরবরাহ করা। ব্যবসায় কোন ধরনের প্রতিষ্ঠান? সামাজিক। ক্রেতা ও ভোক্তার প্রতি ব্যবসায়ের দায়িত্ব হলো মানসম্মত পণ্য সরবরাহ করা, বাজার স্থিতিশীল রাখা। নেক্সট, কারখানার মেশিন এবং জেনারেটরের বিকট আওয়াজে কোনটি দূষিত হয়? শব্দ দূষিত হয়। কারখানার মেশিন এবং জেনারেটরের বিকট আওয়াজে কোনটি দূষিত হয়? শব্দ দূষণ।
বাংলাদেশে পরিবেশ দূষণ বেড়ে যাওয়ার কারণটা কি? জনগণের অসচেতনতা, এটা 100%। পরিবেশ দূষণের কারণে কোনটি মারাত্মক হুমকির সম্মুখীন? সব কিছুই, শুধু স্বাস্থ্য না, স্বাস্থ্য, জীবন জীবিকা, আবাসন সংকট, জীব বৈচিত্র্য সবই আসলে হয় উত্তর, কিন্তু এখানে বলা হয়েছে জীব বৈচিত্র্য। মানব আচরণের মানদণ্ড, আমাদের প্রথম এমসিকিউটা, এটা হবে নৈতিকতা, ইথস। শিল্পায়নের সবচেয়ে বড় সমস্যা কোনটি? পরিবেশ দূষণ করা, এটাই হচ্ছে বড় সমস্যা। আমাদের সর্বশেষ অধ্যায় 12 অধ্যায় সফল উদ্যোক্তাদের জীবনী থেকে শিক্ষণীয় বিষয়টা আমাদের কি, সেটা আমরা দেখব। প্রথমে দেখি, রত্নাগর্ভা মা অ্যাওয়ার্ড প্রবর্তন করেন কে? আবুল কালাম আজাদ, 2003 সালে। রত্নগর্ভা মা অ্যাওয়ার্ড প্রবর্তন করেন আবুল কালাম আজাদ 2003 সালে। স্যামসন এইচ চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করেন? ফরিদপুর। বাংলাদেশের অন্যতম সফল উদ্যোক্তা জনাব জহুরুল ইসলাম কোন জেলায় জন্মগ্রহণ করেন? কিশোরগঞ্জ। একজন পেলাম ফরিদপুর, আরেকজন পেলাম কিশোরগঞ্জ। দেশের সর্ববৃহৎ বেসরকারি মেডিকেল কলেজ জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালটি কত শয্যা বিশিষ্ট? 350, 350 জন রোগী এখানে, এক কথা হচ্ছে বেড পেয়ে যাবে, শয্যা বিশিষ্ট। জহুরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? 1928। জনাব জহুরুল ইসলামের প্রতিষ্ঠিত মেডিকেল কলেজটি কোথায় অবস্থিত? বাজিতপুরে। এটাই এমসিকিউতে আসে, বাজিতপুর। বেঙ্গল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের প্রতিষ্ঠাতাকে? তিনি জহুরুল ইসলাম। শ্রমিক বান্ধব স্যামসন এইচ চৌধুরী, তাহলে শ্রমিক বান্ধব ছিলেন হচ্ছে স্যামসন এইচ চৌধুরী। কত সালে মৃত্যুবরণ করেন? 2012 সালে। এই তো খুব বেশি দিন হয়নি। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন কে? তাকে নিয়েই কথা বলতেছি, স্যামসন এইচ চৌধুরী। স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর প্রথম ঔষধ কোনটি? অ্যাস্টন সিরাপ। অ্যাস্টন সিরাপ ছিল তার প্রথম ঔষধ। গৃহবধূ থেকে উদ্যোক্তা হয়েছেন যেন কে? শাহিদা বেগম। ঢাকা বোর্ডে 24 আসছিল। শাহিদা বেগমকে সফলতা এনে দিয়েছে কি? দৃঢ় মনোবল, পরিশ্রম, এই দুটোই হচ্ছে তার প্রধান মূলধন বলবো। এরপরে আবুল কালাম আজাদের পোস্টার বিক্রির দোকানের নাম ছিল কি? আজাদ পোস্টার হাউস। তিনি পোস্টার বিক্রি করতেন। কোন সফল উদ্যোক্তা পার্ট টাইম চাকরি করেছিলেন? লুৎফা সানজিদা। কোন সফল উদ্যোক্তা পার্ট টাইম চাকরি করেছিলেন? লুৎফা সানজিদা। লুৎফা সানজিদা মাইডাস থেকে কত টাকা ঋণ নিয়েছিলেন? 50,000 টাকা ঋণ নিয়েছিলেন। বগুড়ার নায়েব আলী, তাহলে নায়েব আলী ছিলেন বগুড়ার নায়েব আলী হাঁসের খামার গড়ে এক কথা হচ্ছে কত সালে? 2009 সালে গড়ে তোলেন। এখানে গড়ে তোলেন হচ্ছে 2009 সালে। জমি ক্রয় বিক্রয়ের ব্যবসা করতেন কোন সফল উদ্যোক্তা? তিনি জহুরুল ইসলাম। জহুরুল ইসলামকে নিয়ে বেশি বলা হয়েছে এমসিকিউতে। কোন উদ্যোক্তা দেশের সর্ববৃহৎ বেসরকারি চিকিৎসা মহাবিদ্যালয়, এই যে একটু আমরা পড়ে আসলাম, রিপিট হয়েছে কোশ্চেনটা, জহুরুল ইসলাম। প্রথম শ্রেণীর ঠিকাদার হিসেবে পরিচিত পান হচ্ছে 1953 সালে। এটা মনে রেখো তোমরা, এই কোশ্চেনটা 1953 সালে প্রথম শ্রেণীর ঠিকাদার হিসাবে, কন্ডাক্টর হিসাবে পরিচিত পান। বাংলাদেশের অন্যতম সফল উদ্যোক্তাকে? এই 4টা নামের মধ্যে তাহলে কাকে অন্যতম সফল উদ্যোক্তা বলা হয়? হচ্ছে জহুরুল ইসলাম। তার নামের আগেই শব্দগুলো উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের প্রথম রিয়েল এস্টেট ব্যবসার প্রতিষ্ঠাতা কিন্তু তিনি, জহুরুল ইসলাম। পরের কোশ্চেন, জহুরুল ইসলামের কয় ভাই বোন ছিল? 8 জন। জহুরুল ইসলামের পিতার পেশা কী ছিল? কন্ট্রাক্টর, ওই যে পিতার মতোই। ঠিকাদারি জীবনের শুরুতে জহুরুল ইসলাম কোন প্রতিষ্ঠানের নির্মাণে কাজ করেছিলেন? কিশোরগঞ্জের পোস্ট অফিস। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের প্রারম্ভিক মূলধনের পরিমাণ ছিল 80,000 টাকা। স্যামসন এইচ চৌধুরী কোন জেলায় জন্মগ্রহণ করেন? আবার এটা রিপিট হয়ে গেল, ফরিদপুর। তিনি লাইসেন্স পান 1960 সালে। ঔষধ কারখানা স্থাপনের লাইসেন্স পান 1960 সালে। স্কয়ারের ঔষধ বিশ্বের কয়টি দেশে? এইটা তোমাদের জন্য ধাঁধা রইল, তোমরা এটা অ্যান্সার কমেন্টস করে জানাতে পারো। 50, 51, 52, 53টি। দেখি কে পারো। মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন কে? তিনি স্যামসন এইচ চৌধুরী। সিআইপি, কমার্শিয়াল ইম্পর্ট্যান্ট পার্সন, বাবা সিআইপি। শাহিদা বেগম পরিস্থিতি সামলে নেন যেভাবে? আত্মবিশ্বাস নিয়ে, কঠিন মনোবল নিয়ে, ঘুষ নিয়ে। আমরা তো ঘুষ হবে না বুঝতেই পারতেছি। অ্যান্সার একার হচ্ছে, এখানে খেয়াল করে দেখো, এখানে অ্যান্সার 3 দেওয়া আছে, সি। তাহলে শাহিদা বেগম পরিস্থিতি সামলে নেন যেভাবে, আত্মবিশ্বাস নিয়ে, কঠিন মনোবল নিয়ে। তার উত্তর দেখতে পাচ্ছি 1 এবং 2। ওকে, পরের যে কোশ্চেনটা, আবুল কালাম আজাদ বাবার সাথে বাজারে গিয়ে কি দেখে ব্যবসায় মনোনিবেশ করার চিন্তা করলেন? নারকেল বিক্রি দেখে।
আবুল কালাম আজাদ জীবনের প্রথমে কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেন? 450 টাকা। বাহ, অনেক টাকা। আবুল কালাম আজাদ যে ধরনের কাজ করেন তা হলো নায়ক নায়িকাদের পোস্টার ছাপানো আর হচ্ছে ভিউ কার্ড তৈরি। এই যে 1 আর হচ্ছে 2। সর্বশেষ কোশ্চেন আমাদের জন্য, রত্নাগর্ভা মা অ্যাওয়ার্ড চালু করেন শামসুন্নাহার চৌধুরী হবে না, এটা হবে 2003 সালে পৃথিবীর সকল মায়েদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে। এই হচ্ছে আমাদের 360 মানে 360 ডিগ্রি এমসিকিউ। তোমরা চাইলে এই 8টি স্কুলের প্রশ্ন যদি একবার পরীক্ষা দিতে পারো বা পড়তে পারো, তোমরা সবার চেয়ে এগিয়ে থাকবে। 20 মিনিটের মধ্যে সবগুলো এমসিকিউ অ্যান্সার হয়ে যাবে ইনশাল্লাহ, যদি সাথে এই 8টি স্কুলের কোশ্চেন নিজেরা প্র্যাকটিস করতে পারো বাসায়।